নমস্কার। আমার আজকের নিবেদন সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মায়াবিনী। মাইনু সাঁওতালের মেয়ে, বয়স 20 কি 30, ঠাহর করিবার উপায় নাই। চেহারাখানা ঠিক যেন কালো মার্বেল পাথরের ভিতর হইতে কুঁদিয়া বাহির করা হইয়াছে। গায়ের রংটা ফর্সা হইলে হয়তো তাহাকে রাজরানী বলিতাম, কিন্তু অসভ্য সাঁওতালের মেয়ে সে। খাদের নিচে কয়লার ঝুড়ি মাথায় বহিয়া পেটের দায় সমস্ত দিন খাটিয়া মরে। তাহার আবার রূপ, তাহার আবার গুণ। মাসখানেক হইল সে ইকরার কয়লাকুঠিতে কাজ করিতে আসিয়াছে, কিন্তু ইহারই মধ্যে তাহাকে চিনে না এইরকম লোক কুঠি খুঁজিলে দু একটা পাওয়া যায় কিনা সন্দেহ। হাসি তাহার মুখে 24 ঘণ্টা লাগিয়াই আছে। চোখের জলের সহিত মাইনুর পরিচয় কোনোদিন হইয়াছে বলিয়া বোধ হয় না। 5 নম্বর কুলিধাওড়ার একটেরে একটা আম গাছের তলায় ছোট্ট একটা ঘরে সে বাস করে। দিনে কিংবা রাত্রে যেদিন যখন খুশি খাদের নিচে খাটিতে যায়। যার তার সঙ্গে হাসে, কথা কয়, আপন মনে গান করে। কোনোদিন রাঁধে, কোনোদিন বা শুধু মদ খাইয়াই পড়িয়া থাকে। এমনি করিয়া বেশ সুখে স্বচ্ছন্দেই তাহার দিনগুলা কাটিতেছিল। বর্ষাকাল। গত রাত্রি হইতে বেশ জোরে জোরে বৃষ্টি নামিয়াছে। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া মাইনু দেখিল বৃষ্টি তখনও ধরে নাই, অথচ তাহাকে কাজে যাইতে হইবে। কাল দিনের বেলা সে যাহা কিছু রোজগার করিয়াছিল, রাত্রে মদ খাইয়া তাহা শেষ করিয়াছে। নেশার ঘোরে পড়িয়া না থাকিলে হয়তো তাহার নিঃসঙ্গ বাদল রাত্রিটা কাটানো দায় হইয়া উঠিত। তথাপি আজ সকালে উঠিয়া প্রথমেই তাহার মনে হইল, ছি ছি, সে কি করিয়াছে। আজ 6 আনা পয়সা থাকিলে হয়তো সে পেট পুড়িয়া খাইয়া বাঁচিত। ক্ষুধার্ত মাইনু আজ তাহার অবসন্ন শরীর লইয়া খাদের নিচে পরিশ্রমের হাত হইতে পরিত্রাণ পাইত। কিছুক্ষণ পরে বৃষ্টির জোর কমিয়া আসিল। মাইনু বাহিরে তাকাইয়া দেখিল কর্দমাক্ত পথের ধারে খানাডোবাগুলো বর্ষার জলে থই থই করিতেছে, এবং তাহারই আশেপাশে ভেকের অশ্রান্ত কলধ্বনি শুরু হইয়াছে। গাছের ডালে ডালে কাকগুলা পাখা ঝাড়িয়া চিৎকার করিতেছে। চারিদিক ফর্সা হইয়া গেছে। দূরে কয়েকটা তাল গাছের ফাঁকে পূব গগনের সীমারেখায় ক্ষান্ত বর্ষণ নীল আকাশের গায়ে অরুণ আলোর রক্তাঞ্জলি ছড়াইয়া পড়িয়াছে। প্রভাত হইতে বিলম্ব নাই। পিপাসার্ত মাইনু ঢকঢক করিয়া খানিকটা জল খাইয়া সপ সপে পথের ওপর নামিয়া পড়িল। গত রাত্রে মদ খাইয়া আজ এই বাদল প্রভাতেও তাহার ঘন ঘন পিপাসা পাইতেছিল। তাহার চোখের সম্মুখে ধরিত্রী তখনও রিমঝিম করিতেছে, কিন্তু তাই বলিয়া তাহার তরুণী হিয়ার শত উৎসারিত আনন্দ উৎস একটুকু মন্দীভূত হয় নাই। মাইনু জড়িত চরণে পথ চলিতে চলিতে গান ধরিল, নদীতে পড়েছে বান, পার করো ভগবান, বলো দাদা কত দূরে জামতারা। কুঠির একজন ছোকরাবাবু সেই পথ ধরিয়া বোধহয় কুলিধাওড়ার দিকেই আসিতেছিল। মাইনুর গানের অর্থ বুঝিতে না পারিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল। মাইনু তাহার গতি রোধ করিয়া সুমুখে দাঁড়াইয়া পড়িল। গান বন্ধ করিয়া হাসিতে হাসিতে কহিল, হাসলি কেনে বাবু? বাবু কহিল, বাহ, হাসবার জো নেই আমার। মাইনু ছাড়িবার পাত্রী নয়, বলিল, বল বাবু, তোকে বলতেই হবে হাসলি কেনে, আমাকে দেখে লয় না, তোর গান শুনে। বারে বলিয়া মাইনু তাহাকে পথ ছাড়িয়া দিয়া আবার চলিতে লাগিল। হাত 10-12 আসিয়া আবার গান ধরিল, হাওয়া গাড়ি টমটম বাবুর বাগানে, ও ছোড়া তুই বলে যা রে হাসলি কেনে, বলে যা হাসলি কেনে। মাইনু অফিস ঘরের কাছাকাছি আসিয়া পড়িয়াছিল। এমন সময় পথের ধারে বোয়ান ঝোপের নিকট হইতে গরুগম্ভীর স্বরে কে যেন ডাকিল, মাইনু। মাইনু চমকিয়া পিছন ফিরিতেই এক বৃদ্ধ সাঁওতালের দিকে তাহার নজর পড়িল। তার ডান হাতে লণ্ঠন, বাঁ হাতে একটা ছাতি, কোটরগত চোখ দুইটা জলজল করিতেছে। মাইনু হঠাৎ গম্ভীর হইয়া গেল। বজ্রাহতের মতো পথের ধারে দাঁড়াইয়া কহিল, ইখানেও এসেছিস পারিয়া? আমি যাব নাই, যা।
হ্যাঁ, যাবি নাই, তোর বাপকে যেতে হবে। কিসকে? কই নিয়ে যা দেখি, দেখি কেমন মরদ। বৃদ্ধ এইবার একটু নরম হইয়া বলিল, এই দেখ শোন মাইনু, ভালোই ভালোই বলছি চল, তা না হলে সাহেবকে বলবো গা। ও বড় তো সাহেবকে ডরাই কি না, আমি যাব নাই, তুই কি করবি কর, বলিয়া হাসিতে হাসিতে মাইনু চলিয়া গেল। পাড়িয়াও ধীরে ধীরে ম্যানেজার সাহেবের বাংলোর দিকে অগ্রসর হইল। বাংলো ঘরের সম্মুখে অপরিসর বাগানের লাল কাঁকড় বিছানো রাস্তার উপর সাহেব পায়চারি করিতেছিল। পাড়িয়া হাত হইতে ছাতা ও লণ্ঠনটা নামাইয়া একটা সেলাম করিয়া কহিল, সাহেব শুনো। সাহেব তার মুখের পানে তাকাইতেই পাড়িয়া জানাইল যে তাহার বিবাহিতা পত্নী মাইনু তাহাকে ছাড়িয়া আজ মাসখানেক পলাইয়া আসিয়াছে এবং তাহারই কুঠিতে কাজ করিতেছে। সে তাহাকে পুনরায় নিজের কাছে ফিরাইয়া লইয়া যাইতে চায়, সুতরাং সাহেবকে ইহার প্রতিবিধান করিতে হইবে। সাহেব গম্ভীরভাবে বলিল, মাইনু? কই মাইনু বলে এখানে কেউ নাই? না সাহেব, আমি এখনই তাকে দেখেছি। কোথা? তোর খাদেই খাটতে গেল। ডাক তাকে। পাড়িয়া ঈষৎ হাসিয়া বলিল, তাহলে আর তোর কাজকে আসবো কেনে সাহেব, আমার কথা শুনবেক নাই। আমাদের সর্দারকে ডাক তবে, আমি বলে দিচ্ছি, বলিয়া সাহেব পুনরায় পায়চারি করিতে লাগিল। সর্দারকে ডাকিতে গিয়া পাড়িয়া দেখিল ট্রাম লাইনের ধারে দাঁড়াইয়া মাইনু হাসিতেছে। পাড়িয়া কোনো কথা বলিবার পূর্বেই মাইনু জিজ্ঞাসা করিল, সাহেবকে বলেছিস? হ্যাঁ, চল, তোকে ডাকছে, চল, বলিয়া মাইনু তাহার আগেই সাহেবের নিকট আসিয়া বলিল, কি বলছিস সাহেব? তুই পালিয়ে এসেছিস? মাইনু উত্তর দিল, ধেৎ, পালাই আসতে আমার রং লেগেছে। সাহেব বলিল, ও কি তবে মিছে কথা বলছে? ও তোর কে হয়? হবে কাবার কে, ও আমার কেউ লয়। মুখের সামনে স্পষ্ট জবাব শুনিয়া পাড়িয়া স্তম্ভিত হইয়া গেল। তাহার মুখ দিয়া একটা কথাও বাহির হইল না। মাইনুর কথা শুনিয়া সাহেব একবার উভয়ের মুখের পানে তাকাইল। মাইনু তখন মুখ টিপিয়া মুচকি মুচকি হাসিতেছিল। প্রভাত আলোকের মতোই সুন্দরী সাঁওতাল যুবতীর মুখের উপর কি ছিল কে জানে। সাহেব সেদিক হইতে তাহার চোখ দুইটা কোনো প্রকারে ফিরাইতে পারিতেছিল না। বলিল, হাসছিস কেনে? তুই নিশ্চয়ই ওর বউ। বা সাহেব, পলিহারি তুল লজর যা হোক, ও বুড়া আর আমি ছুক। এই পর্যন্ত বলিয়াই মাইনু আবার হাসিয়া উঠিল। সাহেব এবার নিজেও একটুখানি না হাসিয়া থাকিতে পারিল না। জোর করিয়া তামাকের পাইপটা দাঁতে দাঁতে চাপিয়া ধরিয়া সাহেব হাসি বন্ধ করিয়া বলিল, তুই নিজেই এসেছিস বুড়ো, তুই ওকে পাবি না, দেখছিস না মনের ভাব। তা বেশ, আমি চললাম, বলিয়া বৃদ্ধ পাড়িয়া তাহার ছাতা ও লণ্ঠনটি পুনরায় তুলিয়া লইল। একবার কাতর দৃষ্টিতে মাইনুকে শেষ দেখা দেখিয়া লইয়া বুড়া চলিতে লাগিল। সে যখন বাগানের গেট পার হইয়া রাস্তায় গিয়া পৌঁছিল, সাহেব ও মাইনু তখনও পাশাপাশি দাঁড়াইয়া তাহাকেই লক্ষ্য করিতেছে। সাহেব ঈষৎ হাসিয়া ডাকিল, মাইনু। বোধহয় সে তাহাকে কোনো কথা বলিতে চাইতেছিল। আসি বলিয়া মাইনু পাড়িয়ার দিকে ছুটিতে আরম্ভ করিল। পাড়িয়া তখন গুদামের নিকট রাস্তা ভাঙিয়াছে। মাইনু খপ করিয়া তাহার হাতটা ধরিয়া ফেলিল, বলিল, এই কথা চললি তু? কেনে? নুনিয়ার কুঠি ছাড়, বলিয়া বৃদ্ধ তাহার হাতটা ছাড়াইয়া লইবার চেষ্টা করিল। মাইনু সহাস্য মুখে বলিল, বা বালো, রাগ দেখো বুড়ার, আয় আয় আমার ঘরকে আয় পারিয়া, এইখানেই থাক, আর নুনিয়াকে যে কাজ নাই। বুড়া বলিল, তুই কোন ধাওড়ায় থাকিস? তুই আয় কেনে, হেই 5 নম্বরে, বলিয়া বুড়াকে এক প্রকার টানিতে টানিতে মাইনু তাহার ক্ষুদ্র কুটিরে আনিয়া উপস্থিত হইল। পাড়িয়াকে ঘরের ভিতর বসাইয়া বলিল, আমরা এইখানেই থাকব, তুই আর এখান থেকে জাতি পাবি নাই কিন্তু। বলিয়াই কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার বলিল, তুই এইখানে বস তাহলে, আমি খাদকে যাই। মাইনুকে ছাড়িয়া দিবার ইচ্ছা পাড়িয়ার ছিল না, তাই জিজ্ঞাসা করিল, কেনে? খাটতে যাব লাই? খাবি কি? তোকে খাওয়াবো কি?
তোর মতন তো টাকা নাই যে বসে বসে খাবো। শেষের কথাটা বুড়ার প্রাণে বেশ আঘাত দিল। নুনিয়ার কয়লা খাদে পাড়িয়া বহুকাল হইতে সর্দারি করিয়া 200-300 টাকা জমাইয়াছিল এবং সেই অর্থের লোভে মাইনুর বাবা এই বুড়ার হাতে মাইনুকে সমর্পণ করিয়া দিয়া মরিয়া গেছে। কিন্তু বিবাহের পর হইতেই মাইনু পাড়িয়ার নিকট হইতে পলাইয়া যায়। পাড়িয়া আবার ধরিয়া আনে, মাইনু আবার পলায়। এমনি করিয়া উভয়ের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হওয়ায় পাড়িয়া প্রাণপণে তাহার সঞ্চিত অর্থগুলি নিজের কাছে সাবধানে রাখিত। মাইনুর হাতে দিতে তাহার সাহস হইত না। মাইনু সে অর্থের প্রত্যাশীও ছিল না। আজ হঠাৎ কি ভাবিয়া কথাটা বলিয়া ফেলিল। পাড়িয়ার মনটাও বেশ সদয় ছিল, তাই সে ধীরে ধীরে কোমর হইতে টাকার তোড়াটি খুলিয়া ঘরের মেঝের উপর নামাইয়া দিয়া বলিল, এই লে, ভারী তো টাকা, এতদিন দিতম নাই, তুই পালাতিস বলে। শেষকালে বেইমানি করিস না কিন্তু। মাইনু হঠাৎ গম্ভীরভাবে বলিয়া উঠিল, ও মা গো, তোর টাকা কে চাইলে খাল ভরা? তা হোক মাইনু, লে বলিয়া বৃদ্ধ টাকাগুলা তাহার দিকে সরাইয়া দিল। মাইনু বলিল, তবে দে, আজকার খরচের মতন দে, চাল ডাল কিনে আনি। পাড়িয়া হাসিতে হাসিতে একটি টাকা মাইনুর হাতে তুলিয়া দিয়া বলিল, চট করে আসিস, আমি তা করতে উনানটা ধরাই রাখি, লয়। হুঁ দেখ, কয়লা আছে, আর হই ওই কুলুঙ্গাতে দিয়ে আসলাই, বলিয়া মাইনু চলিয়া গেল। দিন 15 পরে পাড়িয়া জ্বরে পড়িল। মাইনু ভাবিল, সামান্য জ্বর, 2-1 দিনের মধ্যেই সারিয়া যাইবে। কিন্তু 8-10 দিনেও যখন জ্বর ছাড়িল না, তখন তাহার একটু চিন্তা হইল। কুঠির ডাক্তারবাবুকে ডাকিয়া আনিয়া বলিল, ও আকে ভালো করে দে বাবু, জ্বরের ঘরে দিনরাত তছনছ করছে। রোগী দেখিয়া ডাক্তার বলিলেন, আগে খবর দিলে হতো মাইনু, এ আর বাঁচবে না, ডবল নিউমোনিয়া হয়েছে। বিস্ময় বিহবল দৃষ্টিতে ডাক্তারের মুখের পানে তাকাইয়া মাইনু বলিল, না মনি, বাঁচবেক নাই তাহলে, তুই যদি ভালো ভালো ওষুধ দিস। ডাক্তারবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, না, রাতটা পেরোলে হয়। সম্মুখে পত্রবহুল আম গাছের শাখায় শাখায় পাখির কলরব, দূরে খাদের মুখে টপ গাড়ির ঘর ঘর শব্দ কানে আসিয়া বাজিতেছে। বাহিরে সন্ধ্যার আসন্ন অন্ধকারে রাস্তাঘাট ধীরে ধীরে ডুবিয়া যাইতেছিল। মাইনু সেই দিকে কিয়ৎক্ষণ তাকাইয়া থাকিয়া বলিল, ওষুধ দিবি তো, না তাও দিবি নাই? হ্যাঁ, ওষুধ নিবি আয়, বলিয়া ডাক্তার বাহিরে আসিয়া বাইকে চড়িলেন। প্রদীপটা পাড়িয়া শিয়রের নিকটে রাখিয়া দিয়া একবার তাহার মুখের দিকে ঝুঁকিয়া পড়িয়া মাইনু জিজ্ঞাসা করিল, জল খাবি? পাড়িয়া সংজ্ঞাহীন অবস্থায় শয্যায় পড়িয়াছিল, কোনো কথা বলিল না। মাইনু ঔষধ আনিবার জন্য তাড়াতাড়ি ডাক্তারখানার উদ্দেশ্যে বাহির হইল। ঔষধ লইয়া ফিরিবার পথে অবিলাসের সঙ্গে দেখা। অবিলাস জাতিতে হাড়ি, অতিশয় ভালো মানুষ। বহুদিন পূর্বে পারখাবাদ কলিয়ারিতে মাইনুর সহিত তাহার পরিচয় হইয়াছে। লোকটা অতি গরিব, ছোট ছোট 7টা ছেলে মেয়ে, তাহার উপর স্ত্রী অকর্মণ্য। নিজে গতর খাটাইয়া যাহা কিছু রোজগার করে, তাহাতে তাহার সংসার চলে না। অবিলাস অন্ধকার রাস্তার উপরেই একটা লাঠি হাতে লইয়া হনহন করিয়া ডাক্তারখানার রাস্তা ধরিয়া চলিতেছিল। মাইনুও বিপরীত দিক হইতে আসিতেছিল। পথের মাঝে মাইনু একেবারে তাহার গায়ের উপর হুমড়ি খাইয়া পড়িতেই অবিলাস চিৎকার করিয়া উঠিল, কে রে? মাইনু গলার আওয়াজটা চিনিতে পারিয়া হাসিয়া উঠিল, বলিল, অবিলাস, দেখ দেখি, আর একটুকু হলেই গেইছিলাম আর কি। অবিলাস আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, মাইনু, কোথায় গেছিলি? ডাক্তারের কাজকে, পারিয়া হয়তো বাঁচবেকলাই অবিলাস। অবিলাস থমকিয়া দাঁড়াইয়া কহিল, কেনে, উয়ার আবার কি হলো? কে জানে ভাই, বুড়ার কি হয়েছে কে জানে, বলিয়া মাইনু চলিয়া যাইতেছিল। অবিলাস বলিল, আমি 7 ঝঞ্ঝাটে পড়েছি মাইনু, আমারও বউটো বাঁচবেক নাই। 7-7টা ছেলে, বলিস নি মাইনু, আবার আর একটা। 5 দিন ধরে কষ্ট খেছে, ডাক্তার ডাকতে চললুম। আবার?
বলিয়া মাইনু হো হো করিয়া হাসিয়া উঠিল। হটে, তোর হতো তো বুঝতিস মজা, এমনি করে হাসতিস তাহলে। মর খাল ভরা, বলিয়া মাইনু চলিয়া গেল। ঘরে গিয়া দেখিল প্রদীপটা তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে। পাড়িয়া মলিন শয্যা হইতে গড়াইয়া গড়াইয়া মেঝের উপর অনেক দূরে চলিয়া আসিয়াছে। মাইনু অতি কষ্টে বৃদ্ধকে পুনরায় বিছানার উপর শোয়াইয়া দিল। গলাটা তখনও ঘর ঘর করিতেছিল। শিশি হইতে এক দাগ ঔষধ পাড়িয়ার মুখে ঢালিয়া দিতেই চোয়াল বাহিয়া ঔষধটা গড়াইয়া পড়িল। পাড়িয়ার নিষ্প্রভ চক্ষু দুইটা তখন ঘোলাটে হইয়া গেছে, বুকটা ধুক ধুক করিতেছে। মাইনুর সন্দেহ হইল সে বোধহয় আর বেশিক্ষণ নয়। ক্রমাগত কয়েকদিন পরিশ্রম করিয়া রাত্রি জাগিয়া না খাইয়া মাইনু বড় বেশি ক্লান্ত হইয়া পড়িয়াছিল। প্রদীপের শিখাটা একটুখানি বাড়াইয়া দিল। দরজার নিকট আঁচল বিছাইয়া মাইনু শুইয়া পড়িল। অবিলাস ডাক্তারখানা হইতে ফিরিবার পথে একবার মাইনু ও পাড়িয়ার সংবাদ লইয়া যাইবে ভাবিয়া দরজার নিকট আসিয়া ডাকিল, মাইনু। মাইনু জাগিয়াই ছিল, মাথা তুলিয়া বলিল, অবিলাস, ডাক্তার এলো নাই? রাতের ঔষধটা দেখাইয়া বলিল, না, এই ঔষধ দিলেক, বললেক ইয়াতেও যদি কিছু না হয় তখন ডাকবি। বুড়া কেমন আছে? ওই দেখ কেনে, বলিয়া মাইনু সাইত পাড়িয়ার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দিল। অবিলাস ধীরে ধীরে পাড়িয়ার নিকট অগ্রসর হইয়া ডাকিল, পাড়িয়া। কোনো উত্তর না পাইয়া ঝুঁকিয়া পড়িয়া স্তিমিত আলোকে তাহার মুখখানা ভালো করিয়া দেখিতে গিয়া চমকিয়া উঠিল। হাতের শিশিটা মাটিতে নামাইয়া পাড়িয়ার বুকের ওপর হাত দিয়া অবিলাস বলিল, মাইনু উঠ, বুড়া হইয়ে গেছে। কথাটা শুনিয়া মাইনু তাড়াতাড়ি উঠিয়া বিস্মিত দৃষ্টিতে তাকাইয়া বলিল, হ্যাঁ, মরে গেছে, এই দেখ, বলিয়া অবিলাস প্রদীপটা তুলিয়া পাড়িয়ার মুখের ওপর ধরিল। মাইনু বলিল, আমি কিছুই জানতে লেড়েছি অবিলাস, তাহলে এত রেতে কি করি? উভয় নিস্তব্ধভাবে মৃত পাড়িয়ার মুখের পানে তাকাইয়া বসিয়া রহিল। বাহিরে তখন বাদল রাত্রির অন্ধকার ঝমঝম করিতেছে। কিয়ৎক্ষণ পরে অবিলাস বলিল, তুই বস, আমি শিশিটা রেখে আসি, লোকজন কাঠ কয়লার জোগাড় করতে হবে তো। যা, বলিয়া মাইনু তাহার একখানা মোটা কাপড় দিয়া পাড়িয়ার মৃতদেহটা আবৃত করিয়া দিল। অবিলাস চলিয়া গেলে মাইনু শুষ্ক চক্ষে আর একবার বাহিরের দিকে তাকাইয়া দেখিল সমস্ত আকাশের গায়ে কালো মেঘ থমথম করিতেছে। দিনের বেলা বৃষ্টি নামে নাই, বাদল ভীতু আকাশটা ক্ষণে ক্ষণে বিজলির ভয়ে চমকিয়া উঠিতেছিল। 4-5 দিন পরে খাদের নিচে কাজ করিতে গিয়া মাইনুর সহিত ম্যানেজার সাহেবের দেখা হইল। 10 নম্বর গ্যালারির পাশে ঝুড়ি মাথায় দিয়া হাতে কেরোসিনের ডিবে লইয়া মাইনু আপন মনে চলিতেছিল। এমন সময় সাদা স্যুট পরা ম্যানেজার সাহেব তাহার কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, মাইনু, শুনলাম সেই বুড়া নাকি মরেছে? মাইনু একগাল হাসিয়া বলিল, মরে গেছে। সাহেব বলিল, তবে তুই এক কাজ কর, খাদের ছুটির পরে আমার সঙ্গে দেখা করিস। কেনে সাহেব? বলিয়া মাইনু হাসিয়া তাহার মুখের পানে তাকাইল। কথা আছে, বলবো, বলিয়া সাহেব ত্রস্ত পদে পাশের মেন গ্যালারি দিয়া চলিয়া গেল। বৈকালে মাইনু বাংলো বাড়িতে সাহেবের নিকট গিয়া দাঁড়াইতেই সাহেব বলিল, তোকে আর খাদে খাটতে হবে না মাইনু, তুই আমার বাংলোতেই থাক, আমার কাজ টাজ করবি। বেশ, বলিয়া মাইনু জিজ্ঞাসা করিল, আজ থেকেই? হ্যাঁ, আজ থেকেই। আমার বড় খানসামার ঘরের পাশে যে ঘরটা আছে ওই ঘরেই থাকবি। কেনে সাহেব, তোর মেয়ে আসবেক নাকি? বলিয়া মাইনু মুচকি মুচকি হাসিতে লাগিল। হ্যাঁ, বলিয়া সাহেব তাহার পকেট হইতে একটা টাকা বাহির করিয়া মাইনুর দিকে ছুড়িয়া দিয়া বলিল, যা মদ খেয়ে আয়গা। টাকাটা হাতে লইয়া মাইনু হো হো করিয়া হাসিয়া উঠিল। কহিল, মদ 1 টাকার? 1 টাকার মদ খেতে পারিস? বলিয়া সাহেব ধপাস করিয়া হাত পা মেলিয়া ইজি চেয়ারের ওপর শুইয়া পড়িল। না সাহেব, তা লাড়ি, তবে যত পারিস খাস।
মাইনু হাসিতে হাসিতে চলিয়া গেল। মদ খাইয়া যখন ফিরিল তখন রাত্রি হইয়াছে। সাহেব জিজ্ঞাসা করিল, এত রাত কেন হলো তোর? মাইনু বলিল, দিনের বেলাকার ভাত রান্ধা ছিল, সে গোলা খেয়ে এলাম। আমার টাকা ছিল, কাপড় ছিল, সব নিয়ে এলাম। বল সাহেব, এবারে তোর কি কাজ আছে বল, করি। সাহেব আলোকোজ্জ্বল কক্ষে বসিয়া কি একখানা বই পড়িতেছিল। মুখ তুলিয়া মাইনুর দিকে একদৃষ্টে তাকাইয়া রহিল। মাইনু হাসিতে হাসিতে বলিল, অমন করে চাইছিস কি সাহেব? বল, কি কাজ করতে হবে? সাহেব বলিল, না, এখন কিছু কাজ নাই। মেম সাহেব এলে তোকে আয়ার কাজ করতে হবে। এখন দিন কতক এমনি থাক। তবে এখন গায়েন করিগা বলিয়া মাইনু চলিয়া যাইতেছিল। সাহেব ডাকিল, এই মাইনু শোন। চৌকাটের নিকট মাইনু ফিরিয়া দাঁড়াইয়াছিল। বলিল, কি? কেয়ারিটা বন্ধ কর। মাইনু বুঝিতে পারিল না। বলিল, কেয়ারি কাকে বলে? সাহেব অঙ্গুলি নির্দেশ করিয়া বলিয়া দিল, দরজা। মাইনু বলিল, ও দুয়ারটা কেনে? বন্ধ করে আয় এইদিকে, শোন। কেনে, কি হবে? আয় না, শোন। না, বল তু। সাহেব জিজ্ঞাসা করিল, কত মদ খেলি? কেনে, 4 আনার। বাকি পয়সা কি করলি? এইলে বলিয়া আঁচলের খুঁট হইতে বাকি 12 আনা পয়সা খুলিয়া মাইনু সাহেবকে দিতে গেল। পয়সাগুলা মাইনু ইজি চেয়ারের হাতলের উপর নামাইতে যাইবে, এমন সময় সাহেব তাহার হাতখানি ধরিয়া ফেলিল। মাইনু বলিল, ছাড়। সাহেব হাতখানা না ছাড়িয়া মাইনুর খোঁপার দিকে তাকাইয়া বলিল, ফুল কোথা পেলি? মাইনু হাসিতে হাসিতে বলিল, হই তোর বাগিচায়। সাহেব ঈষৎ হাসিয়া বলিল, কেন, আমার বাগানের ফুল কেন তুললি? বেশ করব বলিয়া হ্যাঁচকা টানে সাহেবের হাতটা ছাড়াইয়া লইয়া দূরে দাঁড়াইয়া মাইনু হাসিতে লাগিল। সাহেব চেয়ার ছাড়িয়া তাড়াতাড়ি উঠিয়া মাইনুর দিকে অগ্রসর হইল। মাইনু দরজার নিকট সরিয়া আসিয়া বলিল, খবরদার সাহেব, তাহেলে রইব নাই তোর ঘরে। সাহেব থমকিয়া দাঁড়াইয়া পড়িল। বলিল, না না, কিচ্ছু বলি নাই, তুই থাক। এই নে, তোর পয়সা নিয়ে যা। বলিয়া সাহেব পয়সাগুলা চেয়ারের উপর হইতে তুলিয়া তাহাকে দিতে গেল। রাখ তোর পয়সা, ইয়ার পর লিব বলিয়া মাইনু ফিক করিয়া একবার হাসিয়া ত্রস্ত চরণে সেখান হইতে বাহির হইয়া গেল। সাহেবের নিষেধ সত্ত্বেও পরদিন প্রাতে মাইনু খাদের নিচে কাজ করিতে গেল। বেলা প্রায় 10টার সময় অবিলাস গাঁইতি দিয়া কয়লা কাটিতেছিল। মাইনু বলিল, এই রাখ রাখ, গাঁইতি রাখ, দিন রাত কাজ করছিস, মরে যাবি যে। গাঁইতি নামাইয়া অবিলাস বলিল, মরতে আর বাকি আছে নাকি মাইনু? বলিয়া হাত দিয়া কপালের ঘাম মুছিয়া অবিলাস বলিল, ঘরে বউটাকে নিয়ে সারা রাত জেগেছি, আজ আবার না খাটলে কেউ খেতে পাবে নাই। আয় আয়, একটু জিরেইলে, ভারী তো কাজ বলিয়া মাইনু অবিলাসকে টানিতে টানিতে সেখান হইতে লইয়া আসিল। 3-4টা গলি রাস্তা পার হইয়া একটা নির্জন অন্ধকার সুড়ঙ্গের মধ্যে যাইয়া মাইনু বলিল, এইখানেই বেশ ঠান্ডা, বস। তোর মেয়ে কেমন আছে? অবিলাস মাইনুর পাশে বসিয়া বলিল, কে জানে মাইনু, বাঁচবে কিনা কে জানে। ছেলে হয় নাই? হইছে একটা কাঁতরাপাড়া, ধুকপুক করছে, সেটাও মরবেক, বাঁচবেক নাই। কি ছেলে? বিটি ছেলে, বেটা হলেও বা মাল কেটে খেত। মাইনু হাসিয়া বলিল, কেনে, বিটি ছেলে কি ছেলে লয় নাকি? আমরা খাটি না? তোর মতো 5টা মরদ পুষতে পারি আমি। অখন খুব বলছিস, ছেলে হলেই বুঝতিস মজা। পরশু তোকে খুঁজতে গেছিলাম, কোথা ছিলি? পরশু? কেনে, ঘরেই। কাল থেকে কোথা আছি জানিস? কোথা? বলিয়া অবিলাস তাহার মুখের পানে তাকাইল। সাহেবের বাংলোতে বলিয়া মাইনু হাসিতে লাগিল। উখানকে মরতে কি জন্যে গেছিস? একটা পিলারের গায়ে মগবাতিটা ঝুলিতেছিল। মাইনু সেই দিকে তাকাইয়া অন্যমনস্কের মতো বলিল, কেনে, কি হবেক তার? অবিলাস বলিল, হবেক নাই কিছুই, তাই বলছিলাম সাহেবটি বড় বজ্জাত।
উভয় কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিল। অবিলাস জিজ্ঞাসা করিল, হ্যাঁ মাইনু, তুই সাঙ্গা করবি নাই? হাসিতে হাসিতে মাইনু বলিল, কেনে, তুই তাহলে আমাকে রাখিস নাকি? ধেত, বলে একটাকে নিয়েই খাওয়াতে লাচ্ছি? আমাকে তো খাওয়াইতে হবে ক্লাই, আমি একাই 100, বলিয়া মাইনু জোরে জোরে হাসিয়া উঠিল। হঠাৎ গ্যালারির মুখে তীব্র একটা সেফটি বাতি হাতে লইয়া সাহেব আসিয়া দাঁড়াইতেই উভয়ে অবাক হইয়া সেই দিকে তাকাইয়া রহিল। সাহেব বলিল, এই তোরা এখানে কি করছিস? কাজে যা। অবিলাস গাঁইতিও আলো হাতে লইয়া চলিয়া গেল। মাইনু চলিয়া যাইতেছিল, সাহেব খপ করিয়া তাহার অঞ্চল প্রান্ত টানিয়া ধরিতেই সে দাঁড়াইয়া পড়িল। সাহেব বলিল, এইবার? মাইনু গর্জিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? খাদে আসতে বারণ করেছিলাম, তবু যে এলি? মাইনু বলিল, তোর ঘরে বসে বসে কি করব? সাহেব হঠাৎ হাতের বাতিটা নিবাইয়া দিয়া দূরে ছুড়িয়া দিল। নিমেষেই এই পাতাল গহ্বরের অন্ধকার চোখের সম্মুখে আরও বিরাট হইয়া উঠিল। সাহেব ধীরে ধীরে বলিল, চুপ, চেঁচাস না। মাইনুর বুকটা ধড়াস করিয়া উঠিল। সাহেব পাতলুনের পকেট হইতে একটা রিভলভার বাহির করিয়া অন্ধকারেই মাইনুর হাতের নিকট ধরিয়া বলিল, দেখেছিস এটা কি? কই? বলিয়া মাইনু হাত দিয়া নাড়িয়া দেখিয়া বলিল, কে জানে তো? পিস্তল, চেঁচালেই মেরে ফেলব। মাইনু নিশ্চলভাবে দাঁড়াইয়া রহিল। সাহেব পিস্তলটা রাখিয়া মাইনুর হাত দুইটা চাপিয়া ধরিয়া বলিল, উহার সঙ্গে কি হচ্ছিল তোর? মাইনু কথা বলিল না। তাহার সর্বাঙ্গ ঝিমঝিম করিতেছিল। ঘন অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে সাহেবের চক্ষু দুইটা মাইনুর মুখের ওপর জলজল করিতে লাগিল। বেলা 12টার সময় মাইনু খাদ হইতে উঠিয়া সাহেবের বাংলো বাড়িতে যে ঘরে সে রাত্রি কাটাইয়াছিল সেখান হইতে তাহার পরিত্যক্ত 2খানা কাপড় এবং পাড়িয়ার দেওয়া টাকার থলিটা সঙ্গে লইয়া ধীরে ধীরে মাতালশালে গিয়া উপস্থিত হইল। তখন হইতে আরম্ভ করিয়া বেলা 3টা পর্যন্ত সে কত যে মদ খাইল তাহার ইয়ত্তা নাই। মদের দাম দিয়া তাহার আর সেখান হইতে উঠিয়া যাইবার ক্ষমতা ছিল না। তাহার শুষ্ক মলিন মুখখানি দেখিয়া মনে হইতেছিল এ যেন সে মাইনু নয়। প্রায় ঘণ্টাখানেক পড়িয়া থাকিবার পর একটুখানি সুস্থ হইলে মাইনু ধীরে ধীরে সেখান হইতে উঠিয়া আপন মনে চলিতে লাগিল। সন্ধ্যার কিছু পূর্বে অবিলাসের ধাওড়া ঘরের নিকট গিয়া ডাকিল, অবিলাস। মাইনুর ডাক শুনিয়া অবিলাস ছুটিয়া বাহির হইয়া আসিল। বলিল, তোকেই আমি খুঁজছিলাম মাইনু, আর শুন, আমার সর্বনাশ হইছে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ জানাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।